বাড়ির সকল মেয়েদের জন্য আহসান কাঁচা ফুলের গহনা কিনে ফ্রিজে রেখে দিয়েছে। তরিয়ার গুনগুন একই রকম শাড়ি পরেছে, ফোনে আলাপ করে একই রকমভাবে সেজেছে অবধি। আহসান এই দেখে দু বোনের দিকে বারবার তাকায়। গুনগুনটার চেহারায় আদলটা একেবারে তরির মতো। কি মিল দুই বোনের। গুনগুন ফুলের গহনা পরে বাইরে বের হলো। রুমি পার্লারে সাজতে গিয়েছে বান্ধবীদের সঙ্গে। উঠোনে বড় করে স্টেজ বসানো হয়েছে। গুনগুন সেখানে বসে একটা ছবি তুলল। ছবিটা তাকে তুলে দিল তরি। তখনই হঠাৎ করে এক যুবকের আগমন ঘটল। তরির কাছে গিয়ে সালাম দিয়ে বলল, কেমন আছেন ভাবি? তরি সালামের জবাব দিয়ে ছেলেটার সঙ্গে হেসে কথা বলতে লাগলো। গুনগুন তাকে চেনে না বিধায় অস্বস্তিতে চোখ নামিয়ে নিল। এদিকে ওদিকে তাকিয়ে বাড়ির ডেকোরেশন দেখতে লাগলো। আজ সবাইকে খুব সুন্দর লাগছে। আহসান ভাইয়া তরির বুবুর সঙ্গে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছেন। খুব সুন্দর লাগছে দুজনকে। গুনগুন আসার পরেই দুজনকে একসঙ্গে দাঁড় করিয়ে মনোয়ারার ফোন দিয়ে একটা ছবি তুলেছে। গুনগুন তরির দিকে তাকালো। তরির সঙ্গে কথা বলতে থাকা ছেলেটার দিকেও তাকালো। আহসানের কি হয় ছেলেটা? দুজনের চেহারায় খুব মিল। আহসানের মতোই খুব লম্বা ছেলেটা। ছেলেটা তরির সঙ্গে কথা বলা শেষ করেই ভেতরে চলে গেল। গুনগুন তরিকে গিয়ে বলল, বুবু, এটা কে? বায়ার কিছু হয় কি? চেহারায় খুব মিল দুজনের। তরি মুচকি হেসে বলল, এটা আহসানের চাচাতো ভাই উচ্ছ্বাস, আহসানের ছোট চাচার ছেলে। আমাদের বিয়েতেও তো এসেছিল, দেখিসনি? অবশ্য তুই তো তখন খুব ছোট্ট ছিলি, এত কিছু মনে থাকবে কি করে? গুনগুন আর কথা বলল না। তরি পিছু পিছু ভেতরে চলে গেল। রুমি পার্লার থেকে এলো সন্ধ্যার দিকে। এরপরই আসল অনুষ্ঠান শুরু হলো। একের পর একজন করে করে রুমির গালটাকে হরিলুটের মাল ভেবে হলুদ ছুঁয়ে দিচ্ছে। গালটা খুব জ্বালা করছে। কে যে আবিষ্কার করেছিল এই হলুদ লাগানোর বিষয়টা, হতচ্ছাড়া কোথাকার। উঠোনে গাড়ির আসর বসলো এক প্রকার। অর্ক আর সমু এসেছে। তবে আজকের প্রধান আকর্ষণ দিলশান। সমু আর দিলশান ম্যাচিং করে শাড়ি আর পাঞ্জাবি পরে এসেছে। অর্ক এসেছে গিটার নিয়ে। আজ সে গিটার বাজিয়ে গান গাইবে। আহসান, সমু আর অর্ক সকলে ডাবল দাওয়াত। প্রথমে তারা রুমির হলুদ খেয়ে রঙ্গনদের বাড়িতে যাবে। ডাবল মাস্তি। এই ভরা অনুষ্ঠানের মাঝে হঠাৎ অর্ককে কল করলো রঙ্গন। গানের আওয়াজে সেভাবে কিচ্ছু শোনা যাচ্ছে না। অর্ক তা কল রিসিভ করা মাত্রই রঙ্গন বলল, শালা কই তোরা, কখন আসবি? অর্ক ফোনটা চেপে ধরে বলল, আগে রুমির হলুদটা শেষ করি, তারপর সম্মুখে সঙ্গে নিয়ে আসছি। রঙ্গন হতাশ হয়ে বলল, রুমিরা আজকে অনেক সুন্দর লাগতেছে না? আমার মন চাইতেছে পাল দিয়া ওই বাড়ি যাই, আমার কারণে যাইতে পারতাছি না। অর্ক ছোট টিপে হেসে বলল, তুই আসলেই বলো, তুই এভাবে আসলে সবার চোখে লাগবে। তুই খালাম্মার বোরখাটা গায়ে দিয়ে চলে আয়। রুমিকে দেখে যা, বউয়ের গায়ে হলুদও লাগিয়ে যা। রঙ্গনের মাথা নিমিষেই ঘুরে গেল। ওয়াশরুমে যাওয়ার কথা বলে স্টেজ থেকে নেমে ঘরে গিয়ে নাহার বেগমের বোরকাটা পরে নিল। বাইক নিয়ে গেলে সবার সন্দেহ হবে, তাই পায়ে হেঁটে রওনা দিল। রুমি তখন ক্যামেরার দিকে তাকিয়েছিল। ক্যামেরাম্যান রুমির একের পর এক ছবি তুলেই যাচ্ছে। সেই সময় বোরকা পরিহিতা একজন নারী স্টেজে উঠলেন। বেশ মোটা তাজা শরীর। হলুদ ছোঁয়ানোর সময় ভদ্রমহিলার হাত দেখে সন্দেহ হলো রুমির। নিকাব পরা বিধায় চিনতেও পারছে না সে। রুমি শুধু সন্দেহের বশে জিজ্ঞেস করলো, কে আপনি? নাম কি আপনার? রঙ্গন নারী কণ্ঠস্বর নকল করে বললেন, আমার নাম সকিনা বানো, আমি শামসুলদার আম্মা। রুমি দ্বিধায় পড়ে গেল। তাদের পুরো গোষ্ঠীকে শামসুল নামের কেউ নেই। মহিলাটি আসলে কে? আর কিছু ভাবার আগেই নাচের আসর শুরু হলো। ডিজে গানে মাতালের মতো নাচছে বাড়ির ইয়াং ছেলে মেয়েগুলো। লাল নীল লাইটের আলোর খেলায় কখন যে বোরকা পরিহিতা নারীটি অদৃশ্য হয়ে গেলেন তার রুমি টেরও পেল না। দিলশান আর তরির মধ্যে খুব ভাব হয়েছে। বয়সের খুব ডিফারেন্স থাকা সত্ত্বেও দুজনের বনেছে খুব ভালো। একটা খুব আনন্দের ঘটনা ঘটেছে। বিয়ের পরপরই সমু দিলশানকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিল। উন্নত চিকিৎসায় দিলশানের শরীরের উন্নতি ঘটেছে। দেশে আসার পরও দিলশান গাইনি চিকিৎসকের আওতায় ছিল।
চিকিৎসায় কোনো কমতি রাখেনি সৌম্য। দুজনের চেষ্টা দেখে সৃষ্টিকর্তা তাদের দোয়া কবুল করেছেন। দিলশান এখন প্রেগনেন্ট। বেবির বয়স 4 মাস চলছে। প্রেগনেন্সির কারণে জবটা সে ছেড়ে দিয়েছে। আগে একবার মিসক্যারেজ সে ভেঙে পড়েছিল। এবার তাই খুব সতর্ক সে। বাবু সুস্থভাবে পৃথিবীতে আসলে, একটু বড় হলে তারপর আবার জবে জয়েন করবে সে। তরির খুব ভালো লাগছে দিলশানকে দেখে। সন্তান একবার সেও হারিয়েছে, তাই দিলশানের কষ্টটা সে বোঝে। সৃষ্টিকর্তা সকল দিলশানকে দিক, যা তার সত্যিকারের অর্থেই প্রাপ্য। আহসান হঠাৎই তরিকে ইশারা দিয়ে ঘরে আসতে বলল। আহসানের কিছু লাগবে ভেবে তরি উঠে গেল ঘরের দিকে। দরজার সামনে যেতেই আহসান তাকে টান দিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিল। মতলব বুঝে তরি বলল, কি করছেন? বাড়ি ভর্তি মেহমান, কি ভাববে সবাই? আহসান তরির কানে ফিস ফিস করে বলল। ভাববে আমি আমার বউকে আদর করছি। বলেই তরির কোমর চেপে ধরে ঠোঁটে চুম্বন করলো, গলায় ঘাড়ে ছোট্ট ছোট্ট কামড় দিল। তরি কম যায় কিসে? আহসানের চুল টেনে ছিঁড়ে ফেলার দশা প্রায়। আরও বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছানোর আগেই বাহিরে থেকে আহসানের ডাক পড়ল। অর্ক তাকে ডাকছে। আহসান প্রথমে সাড়া দিল না, কিন্তু শেষ অবধি অর্কে ডাকাডাকিতে না গিয়ে পারলও না। যাবার সময় তরি কানে কানে বলে গেল, আজ রাতে তুমি ছাড়বো না সুন্দরী, তোমার ব্যাপারটা মাথায় রইল। তরিও খুব করে ভেঙচি কাটল। বই গেছে আহসানের কাছে ধরা দিতে তার। আহসান চলে যেতেই তরি শাড়ির কুচি ঠিক করে বের হলো। গুনগুন এসে প্রশ্ন করলো, বুবু, তোমার গলায় কি হয়েছে? এত লাল হয়ে আছে কেন? তরি আমতা আমতা করে বলল, কোথায়? ওই কাঁচা ফুলের মালা পরেছি গলায়, পোকা টোকা কামড়েছে হয়তো। শোভা তরিকে ডেকে পাঠালেন তখনই। গুনগুন তখন স্টেজের সাইডে দাঁড়িয়েছিল। পেছন কে যেন হঠাৎ গুনগুন বলে ডাকলো। একটা পুরুষালী কণ্ঠ। আহসান ভাই ডাকলো কি? গুনগুন পেছন ফিরে তাকাতেই দেখলো আহসানের ভাই ওটা। ওই যে উচ্ছ্বাস নাকি নাম যেন। উচ্ছ্বাস গুনগুনের সামনে এসে হ্যান্ডশেক করার জন্য হাত এগিয়ে দিয়ে বলে, আমি মুনিম সারোয়ার উচ্ছ্বাস। তুমি? গুনগুন এদিক ওদিক তাকিয়ে হ্যান্ডশেক না করেই বলল, গুনগুন। এরপর আর দাঁড়ালো না, ভয়ে আতঙ্কে দৌড়ে চলে গেল। উচ্ছ্বাস ভ্রুকুচকে দাঁড়িয়ে রইল। এমন অদ্ভুত কেন মেয়েটা? কথাই তো বলতে চেয়েছিল, ওভাবে দৌড়ে পালিয়ে গেল কেন? তবে মেয়েটা খুব সুন্দর, চোখ ফিরিয়ে দুবার ঘুরে তাকিয়ে দেখার মতো সুন্দর। উচ্ছ্বাসরা এখানে থাকে না, গ্রামে তাদের পাকা ঘর তোলা আছে। মাঝে মধ্যে ছুটিতে এসে থাকে তারা। উচ্ছ্বাসের বাবার ব্যবসা আছে শহরে। ছোটবেলায় এখানেই থাকতো তারা। জীবন জীবিকার তাগিদে উচ্ছ্বাসরা ঢাকায় চলে এলো। উচ্ছ্বাসের বাবার নাম মোস্তফা সারোয়ার, মাজদাক সারোয়ার, আর তিনি 1.5 বছরের ছোট বড়। মোস্তফা সারোয়ারের বড় একটা মেয়ে আছে, তার নাম উষা। আহসানের চেয়ে 1 বছরের ছোট। সে বিবাহ সূত্রে দেশের বাইরে থাকে। রুমি আর উচ্ছ্বাস সমবয়সী। উচ্ছ্বাস রুমির চেয়ে 3 মাসের বড়। ছোটবেলায় উচ্ছ্বাসের হাতে সবচেয়ে বেশি মার খেয়েছে রুমি। দুজনের মধ্যে যেমন ভাব ছিল, আবার ঝগড়াও সবচেয়ে বেশি হতো। উচ্ছ্বাসরা চলে যাওয়ার পর অনেকদিন রুমির মন খারাপ ছিল। রঙ্গন মশার কামড় খেয়ে বোরকা পরে বাড়িতে ঢুকলো। কি সুন্দর লাগছে আজ রুমিকে, কিন্তু কি কপাল তার, মেয়েরা নাকি স্বামীর হাত দেখলেই চিনে ফেলে। রুমি তাকে চিনল না অবধি। বোরকা খুলে রঙ্গন ফেরে স্টেজে উঠল। ছোট বাচ্চাদের সঙ্গে কোমর দুলিয়ে দুলিয়ে চিকনি চামেলি গানে নাচতে লাগলো। কালকে তার বিয়ে, নায়ে ভর দিয়ে। যা নাচার এখন নেচে নিচ্ছে রঙ্গন। আহসান আসলে নাচ গান সব বন্ধ। তখন সে ভং ধরবে, ভদ্র হবার ভং। ঝুমকা লাগালি রূপের বিজলি গিরালি, রুমিকে দেখে লাগছে রে মন রিমিক্স কাওয়ালি। আহসানরা পুরো পরিবার মিলে স্টেজে উঠে ফ্যামিলি ফটো তুলছিল। মাজদাকার শোভা মধুবিবিকে নিয়ে বসেছেন রুমির সঙ্গে। পেছনে আহসান আর তরি দাঁড়িয়ে। ছবি তোলা শেষে খাওয়া দাওয়ার পর্ব চলছিল। খেয়ে মধুবিবি ভেতরে চলে গেলেন। তার এসব গান বাজনা ভালো লাগে না। অর্ক হঠাৎ এসে আহসানের কানে কানে বলল, রঙ্গন বারবার ফোন করছে, ওদের বাড়িতে যাবি না? আহসান সবকিছু মাজদাকের হাতে বুঝিয়ে দিয়ে
তরি, দিলশান, সৌম্যকে নিয়ে অর্কের সঙ্গে রঙ্গনদের বাড়িতে রওনা দিল। অর্কের কাঁধে গিটারের ব্যাগ। ভেতরে ঢোকা মাত্রই ফুল হাতে দাঁড়িয়ে থাকা মেয়েরা ওদের মাথায় ফুলের পাপড়ি ছেটালো। গাঁদা ফুলের ছোট্ট একটা কলি হঠাৎ অর্কের চোখে এসে বিঁধল। হাতের উল্টো পিঠ দিয়ে সে বারবার চোখ ডলতে লাগলো। পাশ থেকে এক মেয়েলি গলায় কে যেন বলে উঠল। রঙ্গন ঝাপসা চোখে মেয়েটার দিকে তাকালো। চোখ ডলতে ডলতে চোখ দিয়ে পানি পড়ছে তার। একটা ঝাঁকড়া চুলের মেয়ে তার সামনে দাঁড়িয়ে, সবুজ রঙের শাড়ি পরা। মেয়েটা আর দাঁড়ালো না। কেউ পেছন থেকে মেহজাবিন বলে ডাকায় মেয়েটা চলে গেল। কি এই মেয়েটা? রঙ্গন এতক্ষণ স্টেজ কাঁপিয়ে নাচছিল। আহসানকে দেখা মাত্র স্টেজে সংসেজে বসে রইল। মুখে কোনো হাসি নেই, যেন কেউ জোর করে ধরে বেঁধে স্টেজে বসিয়ে দিয়েছে। আহসানের সৌম্য স্টেজে উঠেই বাটি ভর্তি হলুদ সব রঙ্গনের মুখে, গলায় আর শরীরে মাখিয়ে দিল। অর্ক চোখ ধুতে গেছে, না হলে তাকেও হলুদে ডুবিয়ে রাখার সুযোগ পাওয়া যেত। স্টেজ থেকে নামার সময় সকলের অগোচরে সৌম্য দিলশানের গায়ে হলুদ লাগিয়ে দিল। পুচকুটা থাকলে তাকে হলুদ লাগানো যেত। কবে যে আসবে? দিলশানও বা কম যায় কিসে? মুঠো ভর্তি হলুদ নিয়ে সে সোমের গলায় গালে ঘষে দিল। সোমের সাদা পাঞ্জাবি পুরো হলুদ বর্ণ ধারণ করলো। আহসানের মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। ছবি তোলার সময় তরি যখন তার পাশে দাঁড়িয়েছিল, চুপটি করে সে তরির পেছন থেকে হাত ঘুরিয়ে তরির পেটে হলুদ লাগিয়ে দিল। সবচেয়ে আনকমন হলুদ খেলা। তরি সুরসুরিতে মিয়ে গেল। লোকটাকে আজ রাতে সে বাড়ি গিয়ে দেখে নেবে। যখন তখন তরিকে জাপটে ধরে চুমু খায়। রাতেও শরীর থেকে সরানোই যায় না। তরির পুরো শরীর জুড়ে নিয়ে ঘুমিয়ে থাকে। সবাই বলে বিয়ের কয়েক বছর চলে গেলেই স্ত্রীর প্রতি স্বামী টান কমে যায়, সেটা শারীরিক হোক কিংবা মনস্তাত্ত্বিক। কিন্তু আহসানের ভিতরে সে সব কিছুই আসেনি। উল্টো তরির প্রতি তার অধিকার বোধ বেড়েছে। আগে ছোট বলে তরিকে সে খুব ছাড় দিত, এখন কিসের কি? এই তো কিছুদিন আগেরই ঘটনা। সকালে তরি বাড়ি ছিল, ক্লাস ছিল না বিধায় গোসল সেরে শাড়ি পরে তৈরি হচ্ছিল। ওমা! অমনি আহসান দুম করে এসে তরির শাড়ির কুচি ধরে হ্যাচ কাটান। পুরো শাড়ি খুলে মেঝেতে গড়াগড়ি খাচ্ছিল। শোভা ভেবেছিল আহসান আর তরি হয়তো ঘুমাচ্ছে, তাই সে কয়েকবার ঘুম থেকে তোলার জন্য ডেকে অবধি গিয়েছিল। তরি সেদিন লজ্জায় লাল হয়ে গিয়েছিল। দিনের বেলায় ওসব অপকর্ম! ছি ছি, লজ্জা লজ্জা। অর্ক গিটার নিয়ে গান শুরু করলো। দিলশান মনোযোগ দিয়ে শুনতে লাগলো। ভার্সিটি লাইফের কথা খুব মনে পড়ছে। অর্ক যখন আগে ভার্সিটিতে গান গাইতো, সবাই এসে এসে ভিড় করে অর্কের গান শুনতো। সৌম্য সেই ফাঁকেও বারবার দিলশানের সঙ্গে আলাপ জমাতো। কথা টপিক খুঁজে না পেলে বারবারই একই টপিক নিয়ে কথা বলতে চাইতো। দিলশান শুরুর দিকে বেশি গায়ে পড়া ভেবে এড়িয়ে যেত। পরে লক্ষ্য করলো সৌম্য সবার সঙ্গে এমনটা করে না। সবার সঙ্গে খুব মেপে মেপে কথা বলেও তার সঙ্গেই কথার ভাণ্ডার খুলে বসে। এরপর থেকে দিলশান আর এড়িয়ে চলতো না তাকে। ওরকম মিষ্টি হাসি যে হাসে, তাকে কি করে এড়িয়ে চলা যায়? অর্কের গান শেষ হওয়ার পরই সবাই হাততালি দিল। তরি হা করে অর্কের গান শুনল। কি সুন্দর গান গায় সে! গান শোনার সময় আহসান তার পাশেই বসেছিল। একটু শান্তিতে গান শুনতে দেয়নি তরিকে। এই পিঠে হাত দিচ্ছে, এই আবার পেটে। আজ আসুক খালি কথা একবার, হাড়ে হাড়ে সবটা বুঝিয়ে দেবে। অর্ক গান গাওয়ার পর যখন সবাই হাততালি দিচ্ছিল, অর্ক আর চোখে ওই মেহজাবিন নামের মেয়েটার দিকে তাকাচ্ছিল। মেয়েটা খুব উৎসুকভাবে অর্কের গান শুনছিল। মেয়েটার কি ভালো লেগেছে অর্কের গান, একবার জিজ্ঞেস করে দেখবে কি? না থাক। যদিও আহসানদের বাড়ি থেকে সবাই খেয়ে এসেছে, তবুও নাহার বেগমের জোড়াজড়িতে সবাই অল্প করে খেলো। খাওয়ার পর ভাগাভাগির পর্ব এলো। অর্ক থাকবে রঙ্গনদের বাড়িতে, সৌম্য আর দিলশান থাকবে আহসানদের বাড়িতে। রাত হয়ে যাচ্ছে বিদায় তরি আহসান, সৌম্য আর দিলশানকে সঙ্গে নিয়ে চলে গেল। অর্ক থেকে গেল রঙ্গনদের সঙ্গে। দিলশানের শরীরটা ভালো নেই। বেশি রাত হয়ে গেলে চলাফেরা করাটা বাবুর জন্য নিরাপদ নয়। আহসানরা চলে যেতেই রঙ্গন নিজের রূপে ফিরে এলো। রঙ্গনকে স্টেজে উঠে পাগলের মতো নাচতে লাগলো।
অর্ক তো এক অদ্ভুত রকমের গান আবিষ্কার করলো। লাইনগুলো ঠিক এরকম। টিকাতলির মোড়ে একটা হল রয়েছে, রঙ্গন নাকি রুমির বোনের প্রেমে পড়েছে। হারে টিকাতলির মোড়ে একটা হল রয়েছে, রঙ্গন নাকি রুমির বোনের প্রেমে পড়েছে। খুশির ঠেলায় রঙ্গন পকেট থেকে 100 টাকার বান্ডিল বের করে টাকা ছিটালো। কাচারা টাকাগুলো কুড়িয়ে নিয়ে নাচতে লাগলো। এগুলো দিয়ে তারা মজা খাবে। রঙ্গন পাঞ্জাবি পাল্টে একটা সাদা স্যান্টো গেঞ্জি পরে এলো। প্যান্টের বদলে পরনে তার লুঙ্গি। সাউন্ড লুঙ্গি ডান্স গান দিয়ে সে অর্ধেক সানগ্লাস পরে নাচতে লাগলো। মুঝকো থোড়া রাউন্ড ঘুমাকে अन्ना के जैसा चश्मा लगा के। আহসানদের বাড়িতে মেহমান অনুসারে শোয়ার জায়গা কম। সিদ্ধান্ত নেওয়া হলো ওপর নিচ করে শোয়া হবে। আহসানদের পড়ার ঘরেও বেঞ্চগুলো সরিয়ে বিছানা পাতা হলো। মাজদাকার মোস্তফা সারোয়ার এক ঘরে ঘুমাবেন। মধুবিবি, মোস্তফা গিন্নি, রুবি, দিলশান, রুমি মধুবিবির ঘরে। আর পড়ার ঘরটা বড় বিধায় সেখানে তরি, গুনগুন, মনোয়ারা, শোভা সেখানে ঘুমাবেন। দুই বেয়ান রাতে বসে বসে গল্প করবেন, তাই এই ব্যবস্থা। দিলশান তরির ওই ঘরে সঙ্গে নিচে ঘুমাতে চেয়েছিল। মধুবিবি দিলশানকে ধমক দিয়ে বলেছেন, নিচে অনেক ঠান্ডা, তুমি এই ঘরে উপরে ঘুমাও। বাবু পেটে নিয়া এই ঠান্ডায় ঘুমাইলে বাচ্চা পেটের থাইকা ঠান্ডা নিয়া দুনিয়াতে আসবো। কি জানি কয় ওইটারে, ওই যে নেমোনিয়া। পরে দিলশান আর নিচে শোয়ার সাহস করেনি, চুপচাপ মধুবিবির সঙ্গে উপরে শুয়ে পড়েছে। আহসানরা বাইরে আড্ডা দিচ্ছে। তরি এসে তাদের ঘরটা গুছিয়ে দিল। আহসান, সমু আর উচ্ছ্বাস রাতে তাদের ঘরে শোবে। তরি আলমারি থেকে বালিশ বের করে বিছানায় রাখলো। নিজে নরম বালিশটা সঙ্গে করে বেরোবার সময় আহসান তাকে আঁকড়ে ধরে বলল, কোথায় যাওয়া হচ্ছে ম্যাডাম? আজকের রাত শুধু আপনার আর আমার। রূপ দেখিয়ে লোভে ফেলে চলে যাচ্ছেন? বলেই তরির কানে আরও খুব বাজে একটা কথা বলল। তরি ভ্রু কুচকে ফেলল। কী সব বলছে লোকটা? মিটি হেসে সে বলল, আপনার পরিকল্পনায় ছাই। বাড়িতে শোয়ার জায়গা নেই। আপনি সৌম্য ভাইয়া আর উচ্ছ্বাস এখানে ঘুমাবেন। আমি পড়ার ঘরে মা আর গুনগুনকে নিয়ে শোবো। ঘুমিয়ে পড়ুন তাড়াতাড়ি আপনারা, কালকে কিন্তু অনেক কাজ আছে। আহসান ভোতা মুখে দাঁড়িয়ে রইল। এ কি অবস্থা! কই ভেবেছিল রাতে বউকে খানিকটা আদর সোহাগ করবে, তার হচ্ছে কোথায়? বউটা থেকে আলাদা করে দিল। আহসানের তুলতুলে বউ। তরিরা সবাই আজ ক্লান্ত। গল্প শেষে লাইট বন্ধ করে শুয়ে পড়ল তারা। মাঝরাতে হঠাৎ গুনগুনের খুব তৃষ্ণা পেল। আশেপাশে হাতিয়ে পানি খুঁজতে লাগলো সে। কোথাও পানি নেই। বাইরে রান্নাঘরের সঙ্গে খাবার টেবিলে পানি দেখেছিল সে। নিয়ে আসবে কি? প্রথমে ভূত এবং অন্ধকারের ভয়ে সে এগুতে যাচ্ছিল না, কিন্তু এদিকে তৃষ্ণায় গলা ফেটে চৌচির। হাত বাড়িয়ে মনোয়ারার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে গুনগুন পানি আনতে বের হলো। খাবার টেবিল থেকে বোতল নিয়ে পানি খেলো। একটা বোতল পাজাকোলা করে বগলে তুলে হাঁটা দিল। হঠাৎ পেছনে কারো অস্তিত্ব টের পেয়ে ভয়ে গুনগুনের লোম দাঁড়িয়ে গেল। বুকে প্রচণ্ড সাহসের সঞ্চার করে পিছনে ফিরে তাকিয়ে দেখল ওই উচ্ছ্বাস নামের ছেলেটা। গুনগুনের ভয়ের তো চেহারা দেখে সে বলল, ভয় পেয়েছো? এত রাতে এখানে কি করছো? ঘুমিয়ে পড়ো, নয়তো শরীর খারাপ করবে। কি আপন ভেবে গুনগুনকে কথাগুলো বলল ছেলেটা, যেন গুনগুনকে খুব করে চেনে। গুনগুন মিনমিন করে বলল, পানি খেতে এসেছিলাম। এই বলে পানির বোতলটা নিয়েই সে দৌড়ে চলে গেল। আশ্চর্য বিষয়, এই উচ্ছ্বাস নামের ছেলেটা গুনগুনের এত পায়ে পায়ে ঘুরছে কেন? সকাল থেকে রুমি খুব কান্নাকাটি শুরু করেছে। নানাভাবে বুঝ দিয়েও তাকে বোঝানো যাচ্ছে না। কখনো মধুবিবিকে ধরে কাঁদছে, কখনো মাকে ধরে কাঁদছে। শেষে না পারতে শোভা, তরি আর গুনগুনের সঙ্গে রুমিকে পার্লারে পাঠিয়ে দিলেন। মেয়ের কান্নাকাটি তার একদমই সহ্য হয় না। ছোট বলে সবার টান রুমির প্রতি একটু বেশি। তরিকে একটা শাড়ি কিনে দিয়েছে আহসান, হালকা গোলাপি রঙের বেনারসি শাড়ি। গুনগুনকেও একই রঙের একটি চুড়িদার কিনে দিয়েছে। গুনগুন পার্লারে সাজতে চায়নি, ওসব ভারী মেকআপ তার সহ্য হয় না। শোভা জোর করেই পাঠালেন। দিলশানকেও পাঠাতে চেয়েছিলেন সঙ্গে, দিলশানই বুঝিয়ে সুঝিয়ে না করে দিয়েছে। বাবু পেটে আসার পর থেকে অতিরিক্ত গরম লাগে তার। এর মধ্যে ওসব মেকআপ করে চলাফেরা করা কষ্টকর। বিয়েতে
পাওয়া হালকা আকাশি রঙের একটি শাড়ি তোলা আছে তার, আজ সেটাই পরবে সে। ওদিকে আহসান আর মাজদাক সকাল থেকে ভীষণ ব্যস্ত। বাড়ির উঠোনে বড় করে প্যান্ডেল করা হয়েছে, তাতে চেয়ার আর বড় বড় টেবিল বসানো হয়েছে। বাইরে বাবুর্চিরা বড় ডেকচিতে করে রান্না করছে। সকাল থেকেই ওসব নিয়েই পড়ে আছে বাপ ছেলে। বাড়ির একমাত্র মেয়ের বিয়ে, কোনো কিছুতে মোটেও কমতি রাখা যাবে না। সারা রাত স্টেজে নাচা কোদার পর পড়ে পড়ে ঘুমাচ্ছে রঙ্গন, কোনো তালি নেই তার। কতবার যে সকাল থেকে ডেকে গেছেন নাহার বেগম, হিসেব নেই। অর্ককেও খুঁজে পাওয়া যাচ্ছে না, ঘুমের অথৈ সাগরে সেও ডুব মেরেছে। দুজনের ঘুমের মাঝে বাগড়া দিতে এলো সৌম্য। রঙ্গনের ঘরে ঢুকে এলোপাথারি পানি ছিটা দিতে লাগলো। রঙ্গন বিরক্তি নিয়ে বলল, এই কে রে? ঘুমে তাকাতে পারছি না, কিসে পানি ছিটাছিটি করছিস? সৌম্য পানির গ্লাসটা রেখে বলল, তোর হুশ জ্ঞান কই গেছে রে রঙ্গইন্যা? ওর জলদি, আজকে তোর বিয়ে। উঠে নাস্তা করে বস। আমি আসার সময় ফেসিয়াল স্ক্রাব নিয়ে এসেছি। বিয়ে করতে যাবি, একটু লোকফোকের তো ব্যাপার আছে নাকি? বিয়ের কথা আমলে আসতেই রঙ্গন লাফ দিয়ে উঠে বসলো। আজকে তো আসলেই তার বিয়ে, রমির সঙ্গে চুমোচুমি খেলার দিন। তাড়াতাড়ি নাস্তা করে চোখ বন্ধ করে বসলো। সৌম্য রঙ্গনের গালে ফেসিয়াল স্ক্রাব লাগিয়ে দিচ্ছে। চোখে আহসানদের বাড়ির বাবুর্চিদের কাটা সালাদের বোল থেকে উঠিয়ে আনা দুটো শশার টুকরো। অর্ক সাইড থেকে বলল, আমাকে একটু লাগিয়ে দে বন্ধু, আমরা তো একটা সুন্দর হতে ইচ্ছে করে নাকি? সৌম্য ফেসিয়াল স্ক্রাবের প্যাকেটটা অর্কের হাতে ধরিয়ে দিয়ে বলল, নিজেরটা নিজে মাখ, তোর বিয়ে লাগুক তখন তোকেও লাগিয়ে দেব। অর্ক আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই স্ক্রাব লাগালো মুখে। রঙ্গন হাত দুটো সৌম্যের দিকে বাড়িয়ে দিয়ে বলল, খালি মুখ সুন্দর হলে হবে? আমার হাতও লাগিয়ে দে, বাদ যাবে না একটি শিশিও। হাতে পায়ে সব জায়গায় লাগাবো। সৌম্য তাকে ভেঙচি কেটে বলল, শখ দেখলে হাসি পায়, নিজে লাগিয়ে নে। মুখে লাগিয়ে দিচ্ছি, সেটাই তোর পরম সৌভাগ্য। এসেছে আবার হাতে পায়ে লাগাতে। রঙ্গন অর্কের হাত থেকে প্যাকেটটা ছিনিয়ে নিয়ে হাতে পায়ে সব জায়গায় লাগালো। তার বিয়ে আজ, সে সব করবে না তো কি করবে? রঙ্গন মুখ ধুয়ে এলো, মুখে আসলে একটা চকচকে ভাব দেখা যাচ্ছে। বিয়ের পর রোজ রোজ রুমির চুমু খেলে সে আরও সুন্দর হয়ে যাবে। সৌম্য এবার সিরিয়াস ডিসকাশনে বসলো। রঙ্গনের সঙ্গে বরযাত্রায় সৌম্য যাবে, আর অর্ক থাকবে আহসানদের বাড়িতে। রুমি তরি গুনগুন সেজেগুজে পার্লার থেকে এলো। রুমির পরনে লাল টকটকে বেনারসি শাড়ি। শাড়িটা পছন্দ করে কিনেছে রঙ্গন। নাহার বেগম সেদিন বলেছিল রুমিকে, পাগলা দাসুর পছন্দ খারাপ না। শাড়িটা খুব সুন্দর। রুমির মাথায় বড় খোপা করে তাতে গোলাপ ফুল গাঁথা, মাথায় বড় গোল্ডেন কালারের ওড়না। রুমির বান্ধবীরাও বাড়িতে এসেছে। সব বান্ধবীদের মাঝে রুমির বিয়ে সবার প্রথমে হচ্ছে। তরি সেজেগুজে ঘরে এলো। গোলাপি বেনারসির সঙ্গে হালকা গোট পড়েছে সে গলায়। চুলে দুটো গোলাপ দিয়ে খোপা করা, গুনগুনের চুলে খেজুর বেনি বাঁধা। মুখে একেবারে হালকা মেকআপ। তার বড্ড অস্বস্তি হয় মেকআপে। আহসান তরির পিছু পিছু ঘরে ঢুকলো, তারও রেডি হতে হবে। তরি আলমারি থেকে আহসানের গোল্ডেন কালারের শেরওয়ানিটা বের করে রাখলো। আহসান ঘরে এসেই পাঞ্জাবি পাল্টে শার্ট পরলো। দরজা খোলা বিধায় ফিসফিস করে তরিকে বলল, কাল রাতে ধুলো ছিটিয়ে পালিয়েছো, আজ রাতে নিস্তার নেই, তৈরি থেকো সুন্দরী। আজকে তোমার ভালোবাসার আগুন ভস্ম করে দেব। এটুকু বলেই ঠোঁট চোখা করে তরির দিকে তাকিয়ে চুমুর ইঙ্গিত করলো। তরি লজ্জায় দরজা দিয়ে পালালো। রুমিকে ইতিমধ্যে স্টেজে বসানো হয়েছে। ফটোগ্রাফার এসে টুসটুস করে রুমির ছবি তুলছে। গুনগুন হা করে তাকিয়ে সে সব দেখছিল। যখন তার বুবুর বিয়ে হয় তখন সে খুব ছোট ছিল, না হলে সেও খুব আনন্দ করত। কেন যে বুবুটার এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল? অবশ্য ভালোই হয়েছে। আহসান ভাইয়া খুব ভালো। তরির বিয়ে না হলে আহসানের মতো ভাই পেত কি করে? গুনগুনের খুব খেয়াল রাখে সে। মনোয়ারার কাছে ফোন করে গুনগুনের খোঁজ খবর নেয়। গুনগুনের আধপচা ভাবনার মাঝখানেই কে যেন গুনগুনের পাশে এসে দাঁড়ালো। গুনগুন পাশ ফিরে তাকাতেই দেখল ওই যে উচ্ছ্বাস নামের ছেলেটা। গুনগুনকে দেখা মাত্রই হেসে বলল, কিসে পড়ো তুমি? গুনগুন ইতস্ততভাবে জবাব দিল। ক্লাস 8। উচ্ছ্বাস মুচকি হেসে বলল, এত পুচকি মেয়ে?
গুনগুন আর জবাব দিল না, ঠোঁট কামড়ে ওপাশ থেকে সরে গেল। গুনগুন তো এখন বড় হয়েছে, তাকে পুচকি বলে ডাকলো কেন? তরি আকস্মাৎ এসে গুনগুনের হাতে শরবতের গ্লাস ধরিয়ে দিয়ে বলল, এই তাড়াতাড়ি এদিকে আয়, বর এসেছে, গেট ধরবো আমরা। তরি, গুনগুন আর দিলশান সামনে এসে দাঁড়ালো। পেছনে রুমির বান্ধবীরা। তাদের সবার একটাই দাবি, 50,000 টাকা দাও, তারপর বউ নাও। রঙ্গন শেরওয়ানি পাগড়ি পরে ভেতরে ঢোকার বহু চেষ্টা করেছে, সমু দরদাম করেই যাচ্ছে। এর মাঝে রঙ্গন বলল, এত কিছুর দরকার নেই, আমার বউ দেন, আমি চলে যাই। দিলশান চিৎকার করে বলল, একদমই না। নো মানি তো নো হানি। শেষ অবধি 50,000কে 10,000-এ রূপান্তরিত করা হলো। টাকা দিয়ে শেষ অবধি রঙ্গন ভেতরে ঢুকলো। রঙ্গনের পাশেই দাঁড়িয়েছিল মেহজাবিন। রঙ্গনের হাত ধরে সেই ভিতরে ঢুকালো। রঙ্গনের আপন ভাই বোন নেই বিধায় রঙ্গন মেহজাবিনকে বোনের মতোই দেখে। এটা তৈয়ব আলীর মেয়ে। রঙ্গন ভেতরে ঢুকে দেখলো স্টেজে রুমি বসা, লাল টকটকে শাড়ি, চুড়ি পরে একেবারে বউয়ের মতো। কি সুন্দর লাগছে রুমিকে, একেবারে বউ বউ টাইপ। বউই তো, রুমি তো তারই বউ। মাথায় করে রাখবে রুমিকে সে, একটা মাত্র বিড়াল বউ তার, রুমি বউ। স্টেজে গিয়ে এক অহেতুক কাণ্ড ঘটালো রঙ্গন। চুপ করে সকলের সামনে জড়িয়ে ধরল রুমিকে। রুমি পুরোই বিস্মিত, কেউ শীর্বাদ আছে, কেউ আবার হাতে তালি দিচ্ছে। ছি, বড়দের সামনে এমনটা না করলে হতো না। রঙ্গন নিজের কাজে অটল থাকলো, দু হাতে জাপটে ধরে রাখলো রুমিকে। রুমির শরীর থেকে একটা বউ বউ টাইপ মিষ্টি ঘ্রাণ বেরোচ্ছে। কাজী সাহেব বিয়ে পড়াতে স্টেজে এলেন। শুরুতেই রুমিকে বললেন, 10 লাখ টাকা মহারণায় আবুল কাশেম ব্যাপারীর একমাত্র পুত্র রঙ্গন ব্যাপারীকে বিয়ে করতে রাজি তুমি? রাজি থাকলে বলো মা কবুল। রুমি এদিক ওদিক তাকালো, তার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। আহসান তার একটু পেছনে দাঁড়িয়েই আছে। সে আহসানের দিকে তাকিয়ে ঠোঁট ভেঙে ভাইয়া বলে কেঁদে ফেলল। আহসান রুমির কাছে জড়িয়ে ধরল তাকে। রুমি এরপর চোখ মুছে কোনো রকমে ঢোক গিলে বলল, কবুল। পরপর 3 বার কবুল বলার পর রঙ্গনকেও একই প্রশ্ন করা হলো। 10 লাখ টাকা মহারণা ধার্য ক্রমে মাজদাক সারোয়ারের কনিষ্ঠ কন্যা রোমানা ইয়াসমিনকে বিয়ে করতে রাজি তুমি? রাজি থাকলে বাবা বলো কবুল। রঙ্গনের মনে যেন লাড্ডু ফুটছে। গটগট করে 3 বারই সে কবুল বলে দিল। এদিকে রুমি ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। তরি তার পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে। বিয়ের দিন তরি যখন রুমির মতোই কাঁদছিল, আহসান তখন বারবার তার সঙ্গে কথা বলতে চাচ্ছিল। তরি জেদের বশে এড়িয়ে গিয়েছে। এখন এসব ভাবলে খুব হাসি পায়। উপেক্ষায় আহসানের মুখটা শুকিয়ে গিয়েছিল একেবারে। বরযাত্রা খাওয়া দাওয়ার একেবারে শেষ প্রান্তে রুমিরা খেতে বসলো। বড় টেবিলে রুমি, রঙ্গন, আহসান, তরি এবং তরির পাশে গুনগুন। সৌম্য, অর্ক, দিলশান এবং উচ্ছ্বাস। আহসান পরে বসতে চেয়েছিল খেতে। মাজদাক সারোয়ার জোর করে আহসানকে খেতে বসিয়ে দিয়েছেন। সেই সকাল থেকে গাধার খাটুনি খাটছে ছেলেটা। বিশ্রামের তো একটু প্রয়োজন আছে। কথা মতোই বিয়ের টেবিলে রাখা বড় খাসির মাংস ছিঁড়ে সে আগে অর্কের পাতে দিল। এই মাংসের ইতিহাস শুধু অর্ক আর তার মধ্যেই সীমাবদ্ধ। বড় খাসিটার সিংহভাগই অর্কের পেটেই গেল। এত ভারী পোশাকের কারণে হাত দিয়ে রুমি সেভাবে খেতে পারছিল না। পাশ থেকে তাকে তরি একটু একটু করে ছিঁড়ে খাইয়ে দিচ্ছিল। অবশ্য আহসান সামনে না থাকলে এই কাজটা রঙ্গনই করত। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিকাল অবধি ফটো সেশন পর্ব চলল। রুমি প্রায় বিরক্ত হয়ে পড়ল। কালকে থেকে ছবি তুলে এখন ক্যামেরা দেখলেই তার বিরক্ত লাগছে। অর্ক হঠাৎ রঙ্গনের পাশে এসে বসলো। ফিসফিস করে মেহজাবিনকে ইশারা করে রঙ্গনকে বলল, এই মেয়েটাকে? রঙ্গন স্বাভাবিকভাবেই উত্তর দিল, আমার মামাতো বোন। অর্ক ফের বলল। কিসে পড়ে? রঙ্গন উত্তরে বলল, এই বছর গ্র্যাজুয়েশন শেষ হবে। অর্ক ঠোঁট কামড়ে বলল। সিঙ্গেল? রঙ্গন অর্কের কথার মানে বুঝতে পেরে দাঁত কিরমির করতে করতে বলল, একদম আমার বোনের দিকে চোখ দিবি না, আমার বোন মানে তোরও বোন। অর্ক ভেঙচি কেটে বলল, তুমি যে আহসানের বোন নিয়ে টেঙ্কিবাজি করলে, আমি আজই বাড়ি গিয়ে আব্বার সাথে কথা বলবো। রঙ্গন ভ্রুকুচকে বলল, শোন, আহসানের বোন আমার বউ, কিন্তু আমার বোন তোর বোন।
তোর মতো ফাজিলের সঙ্গে আমি আমার বোন বিয়ে দেব না। তোর বিয়ে ঠিক হওয়ার আগেই ক্যান্সেল। অর্ক বাঁকা চোখে রঙ্গনকে দেখতে লাগলো। বিয়ে সে এই মেয়েকে করবেই, লিখে নিও বস। বিদায় বেলায় রুমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবার দশা। আহসানও মনমরা হয়ে কাঁদছে। মাজদাক সারোয়ারের বুকের ধন পরের বাড়িতে চলে যাচ্ছে। শোভা আর মাজদাক দুজনেই কাঁদছেন। মাজদাক রঙ্গনের হাত রুমির হাতে দিয়ে বলল, বাবা, আমার একটাই মেয়ে। আমি আজকে কিসের ভেতর দিয়ে যাচ্ছি সেটা তুমি বাবা না হওয়া অবধি বুঝবে না। আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। আজ থেকে ওর দায়িত্ব তোমাকে দিলাম। কখনো চোখে জল আসতে দিও না। যদি বোঝা মনে হয় তাহলে আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিও, তাও কষ্টে ওর মনটা বিষিয়ে দিও না। রঙ্গন উপরে উপরে ভালো মানুষই ঢং করলেও মনে মনে সে বলল, কাঁদবে আপনার মেয়ে, অবশ্যই কাঁদবে, কিন্তু দুঃখে না, বিছানায় আমার ভালোবাসার জোয়ারে। রঙ্গন আধা ঘন্টা যাবৎ গাড়ির সামনে দাঁড়িয়েই আছে। রুমির কান্নাকাটির পর্ব শেষই হচ্ছে না। একে ওকে ধরে সে কেঁদেই যাচ্ছে। রঙ্গন মনে মনে বিড়বিড় করে বলল, ওরে আমার বউটা রে, আবার ছাড় রে, আর কত কাঁদবি? চোখের পানি সব একদিনই ফুরিয়ে যাবে রে। রুমি প্রায় 1 ঘন্টা পর কেঁদে কুটে গাড়িতে উঠল। রঙ্গন তার পাশে বসে। গাড়িতে আরও অনেক মানুষ আছে, তাদেরকে রুমি বিশেষ চেনে না। রঙ্গন হঠাৎ রুমির হাতটা চেপে ধরল। ভয়ে হাত দুটো ঠকঠক করে কাঁপছিল এতক্ষণ। রঙ্গনের ছোঁয়ায় কাঁপতে থাকা হাতগুলো কেমন নির্জীব হয়ে গেল। ওই বাড়িতে গিয়ে রুমি যখন গাড়ি থেকে নামলো, সবাই তখন ঘিরে ধরল রুমিকে। পাড়াপড়শিরা অনেকেই রঙ্গনের নতুন বউ দেখতে এসেছে। রাত অবধি বউ দেখার জন্য প্রতিবেশীদের আনাগোনা চলতেই লাগলো। রুমিকে বসার ঘরে ফ্যানের নিচে বসিয়ে রাখা হয়েছে। রঙ্গন রুমির পাশ থেকে সরছেই না, চিপকে আঠার মতো লেগে আছে, যেন কলিজার ভেতর ঢুকে যাবে যখন তখন। নাহার বেগম এসে রুমিকে খাইয়ে দিলেন। রঙ্গনের ঘরে মনের সুখে অর্ক, সৌম্য, দিলশান এবং মেহজাবিন বাসর ঘর সাজাচ্ছে। দিলশানের এসব দেখে নিজের কথা মনে পড়ে গেল। এভাবে বাড়ির ছোটরা মিলে তারা সৌম্যের বাসর রাত সাজিয়েছিল। বাসর রাতে সৌম্য তাকে একটা গোল্ডের ব্রেসলেট উপহার দিয়েছিল, সেটাই দিলশানের নাম লেখা ছিল। মেহজাবিন ফুলের পাপড়ি দিয়ে লাভ বানাচ্ছে বিছানায়। অর্ক এসে তাকে বলল, আস্তে কলি ছিটাবেন, কখন আবার কার চোখে না পড়ে যায়। মেহজাবিন মুচকি হেসে বলল। অর্ক নিজ মনে বিড়বিড় করে বলল, হয়তো ভুল করে ভুল হয়, ভুল করে আবার প্রেমও হয়, এই যে আমি পড়েছি। রাত 9:30টার দিকে অর্ক, সৌম্য এবং দিলশান চলে গেল। নাহার বেগম খুব অনুরোধ করেছিলেন থেকে যেতে। অর্ক আর সৌম্য বাহানা দিয়ে চলে গেছে। শেষে নাহার বেগম জোর করে ওদের খাইয়ে তারপর বাড়ি পাঠিয়েছেন। সব কিছু শেষ করে ছাড়া পেতে পেতে ঘরে ঢুকতে রঙ্গনের রাত 11টা বাজলো। ঘরে ঢুকতেই দেখলো বিছানায় একটা লাল পরী ফুলের মাঝে বসে আছে। রঙ্গন পা টিপে টিপে বিছানায় গিয়ে বসলো। ঘোমটাটা খুলেই দেখলো কেঁদে কেটে রুমির চোখ ফুলে মৌচাক হয়ে গেছে, গলাও বসে গেছে অনেকটা। রঙ্গন রুমির মাথায় একটা চুমু খেলো। ঠোঁটের দিকে এগোতেই রুমি সরে গিয়ে বলল, আপনি যা চাচ্ছেন তা হবে না, আমার একটু মেলি সমস্যা চলছে। রঙ্গনের ভেতরে কোনো দুঃখটুকু দেখাই দিল না, শুধু হেসে সে বলল, তাহলে একটা চুমু গালে, শুধু একটাই। বলেই রুমির গালে টুকস করে একটা চুমু খেলো। রুমি বিস্ময়ে ঢোক গেল। রঙ্গন বিছানা থেকে উঠে গিয়ে আলমারি খুলল। একটা রিংয়ের বাক্স রুমির হাতে দিয়ে বলল, এটাতে একটা গোল্ডেন রিং আছে, আমার প্রথম 3 মাসের স্যালারি দিয়ে কেনা। প্রথম স্যালারি দিয়ে সবাইকে সব কিছু দিয়েছি, মাকে দিয়েছি, মামা মামি এবং বন্ধুদের দিয়েছি। তুমি তো আমার বউ, সেই হিসেবে তোমার কিছু পাওয়া আছে তো। এটা তোমার জন্য কিনেছি। এক মুঠে কেনার মতো এত টাকা তখন হাতে ছিল না, তাই 3 মাস টাকা জমিয়ে কিনেছি। বলেই রুমির আঙ্গুলে রিংটা পরিয়ে দিল। রিংটা খুব সুন্দর, খুব চকচক করছে। রিংটার পেছনে খুব সুন্দর করে হলমার্কের মতো করে আর প্লাস আর লেখা। রঙ্গন তখনই ঠোঁট ফুলিয়ে বলল, আমার উপহার কোথায় রুমি? বাসর রাতে উপহার দিতে হয় জানো না? রুমি আমতা আমতা করে বলল, আমি তো জানি না, আমার কাছে কোনো উপহার নেই। রঙ্গন বাঁকা হেসে বলল, আচ্ছা তো, তুমি তো একটা উপহার রুমি। এটুকু বলেই রুমি ঠোঁটে একটা ঠুস করে চুমু খেলো সে।
বাড়ি থেকে মেহমানরা চলে গেছে, আছেন শুধু রুমি, মোস্তফা সারোয়ার আর উচ্ছ্বাস। সেই ঘুরে ফিরে রাতে তরিকে আহসানের ঘরেই আসতে হলো। তরি তখন সবেমাত্র ঘরে ঢুকেছে। আহসান তার সঙ্গে সঙ্গে কোলে তুলে নিল। তরি মৃদু চিৎকার করে বলল, এ বাজে লোক, ছাড়ুন বলছি। আহসান তাকে বিছানায় ফেলে দিয়ে বলল, বাজে বলছো? আচ্ছা, আজকে বাজে হয়েই দেখাবো। দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলেই তরিকে ইচ্ছে মতো সুরসুরি দিল। তরি খিলখিলিয়ে হেসে পালিয়ে যেতে চাইল। আহসানের তরিকে পালিয়ে যেতে দেওয়ার মতো ইচ্ছে আছে কি? তরির আঁচল খানা টানা দিয়ে নিজের কাছে এনে ফেলল। এরপর যা হলো তা কাউকে বলা যাবে না। ভীষণ ভীষণ বাজে কথাও সব। তরির শরীরটা ভালো নেই। গত দুদিন যাবৎ শরীরের খারাপের কারণে ক্লাসে যাওয়া হয়নি। উচ্ছ্বাসরা অনেকদিন পর বাড়িতে এসেছিল বিদায় অনেক দিন ছিল, তাই এই বাহানায় তরি ক্লাস মিস করেছে। আজ একেবারে না গেলেই নয়। আহসান ক্লাস মিস করা একেবারেই পছন্দ করে না। উচ্ছ্বাসরা দিন কয়েক আগেই চলে গিয়েছে। উচ্ছ্বাস ছেলেটা খুব ভালো, ভাবি ভাবি বলে তরির সঙ্গে খুব গল্প করত। উচ্ছ্বাস যাবার সময় তরিকে সবার আড়ালে ডেকে বলেছিল, ভাবি, আপনার কাছে আমার খুব মূল্যবান জিনিস রেখে গেলাম, ভেবে নিন আমানত রাখলাম, সময় হলে আমার জিনিস আমি ঠিকই ফেরত নেব, ততদিন না হয় আপনার কাছেই থাকুক। তরি বারবার করে জিজ্ঞেস করেছিল কি জিনিস সেটা বলতে। উচ্ছ্বাস মুচকি হেসে এড়িয়ে গিয়েছে। এমনকি উচ্ছ্বাস চলে যাবার পর তরি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছিল উচ্ছ্বাস কিছু ফেলে গেছে কিনা, কিন্তু তরি হতাশ। উচ্ছ্বাস কিছু ফেলেই যায়নি। কিসের কথা বলে গেল তবে? তরি আলসেমি করে বিছানায় শুয়ে রইল। ক্লাসে যেতে একদমই শরীরে কুলাচ্ছিল না। কিন্তু তাকে তরি কিভাবে আহসানকে বোঝায় যে সে সত্যি তরির শরীরটা ভালো নেই? আহসান ভাববে তরি নিশ্চয়ই অজুহাত দিচ্ছে। মাথাটা বড্ড ঘোরে, কেমন গা গুলিয়ে বমি হয়। গত এক সপ্তাহ যাবতই এই সমস্যায় ভুগছে সে। তুবা পেটে আসার পর যেমনটা হয়েছিল ঠিক তেমনটা। আচ্ছা ওয়েট, এই মাসে তার পিরিয়ড মিস গিয়েছে। মনের কোণে কোথায় যেন একটা আশার আলো দেখা দিল তরির। দেখবে কি একবার পরীক্ষা করে? ক্লাস শেষে ফেরার পথে একটা কিট কিনে আনলে কেমন হয়? তরি বিছানা থেকে কোনো রকমে উঠে দাঁড়ালো। আহসান স্কুলে চলে গেছে ভোরে। টলমল পায়ে তরি কোনো রকমে তৈরি হয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। গত রাতে তলপেটও খুব ব্যথা হয়েছিল। আহসান শেষে গরম পানি দিয়ে সেকে দিয়েছিল পেটটা। রুমি রোজ ক্লাসে একাই যায়। ঘুম থেকে উঠে রেদে বেড়ে তৈরি হয়ে বের হয়ে যায়, কিন্তু ছুটি হলে রঙ্গন তাকে নিয়ে আসে বাড়িতে। রুমি বারবার নিষেধ করেছিল রঙ্গনকে। রঙ্গন বেহায়া বিড়াল তবু আসে। ক্লাসের ভেতরে দিয়ে 14 বার করে রুমিকে কল করে। ভয়ে রুমি এখন সবসময় ফোন সাইলেন্ট করে বসে থাকে। আজও তার ব্যতিক্রম হলো না। রুমি ক্লাস শেষে বের হয়ে দেখলো রঙ্গন দাঁড়িয়ে। রুমিকে দেখেই হেসে এগিয়ে এসে দুম করে জড়িয়ে ধরল। রুমি তাড়াতাড়ি ছাড়িয়ে নিল নিজেকে। রাস্তাঘাটে এসব কি? মানুষজন কিভাবে কে জানে? এই লোকের কোনো আক্কেল জ্ঞান নেই। রুমি রেগে গিয়ে বলল, রাস্তায় দাঁড়িয়ে এসব কি করছেন? আমার ভালো লাগে না একদম এসব। বাড়িতে গিয়েও সারাদিন শরীরের সঙ্গে চিপকে থাকেন আঠার মতন, এখন বাইরে এসেও তাই করছেন। রঙ্গন সেসবের ধার ধারে নাকি? হাই তুলতে তুলতে সে বলল, আমার বউকে আমি জড়িয়ে ধরেছি, তাতে কার বাপের কি? যা শালা, নিজেদের বউকে গিয়ে জড়িয়ে ধরে চুমু খা। আমার বাগেরটার দিকে নজর দিচ্ছিস কেন? রুমি গটগট করতে করতে রঙ্গনের দিকে তাকালো। রঙ্গন সরল মুখে বলল, আজব তো, আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন রুমি? আমি আবার কি করলাম? রুমি ঝাঁঝালো কণ্ঠে বলল, না, আপনি কেন কিছু করতে যাবেন? দোষ হয়েছে আমার কপালের। রুমি রেগে মেগে বাইকে গিয়ে বসলো। রঙ্গন উঠে দ্রুত বাইক স্টার্ট দিল। বাড়ি ফিরে রুমি ঘরে ঢুকে আলমারি খুলল। গরমে শরীর ঘেমে একেবারে একাকার। গায়ের জামাটা পাল্টে নেওয়া দরকার। রুমি খুঁজে একটা পাতলা সুতির শাড়ি বের করলো। রঙ্গন তখন ফোন হাতে রুমিকে উদ্দেশ্য করে বলল, রুমি, দরজাটা দিয়ে দাও, আমার একটু কাজ আছে। রুমি তখন সবেমাত্র জামার বোতামে হাত দিয়েছে। শাড়িটা বিছনের উপরে রেখে বলল, কোথায় যাচ্ছেন? রঙ্গন রুমির কাছে এলো। রুমির পেটে একটা চিমটি কেটে বলল, সৌম্য ফোন দিয়েছে সুন্দরী, তুমি এখন চেঞ্জ করবে। রুমি ওড়নাটা গলা থেকে খুলে বলল, হ্যাঁ, খুব গরম বাইরে, শরীর ঘামে ভিজে গেছে।
রঙ্গন তড়িৎ হাতে থাকা ফোনটা কানে তুলে বলল, সৌম্য, আমার একটা দরকারি কাজ পড়ে গেছে, আজ আসতে পারবো না রে, কাল দেখা হবে। রুমি অবাক হয়ে বলল, আপনি না এইমাত্র বললেন সৌম্য ভাইয়া ডেকেছে, এখন বলছেন যাবেন না, কাহিনী কি? রঙ্গন পরনের শার্ট খুলতে খুলতে বলল, তুমি এখন চেঞ্জ করবে তাই না রুমি? এত মনোরঞ্জন দৃশ্য ফেলে বাইরে যাই কি করে? তোমার না গরম লাগছে? কই করো চেঞ্জ। রুমি তেতে উঠে বলল, আপনি বাইরে যান বলছি, ক্যারেক্টারলেস বেহায়া লোক। আমি কিন্তু চিৎকার করব, আমাকেও ডেকে আনবো। এখনই বের হন আপনি রুম থেকে। রঙ্গন রুমির কোমরটা ধরে তাকে কাছে টেনে বলল, তুমি তো রোজ রাতে চিৎকার করো রুমি। আমার শুয়ে আছে, ছেলের নতুন নতুন বিয়ে হয়েছে, আম্মা বুঝবে। কাছে এসো, অনেক ভালোবেসে দেবো কলিজা। ধাক্কা দিয়ে কামড়ে দিয়েও ছাড় পেল না রুমি। কোলে তুলে বিছানায় নিয়ে ছি। নাহার বেগম খাবার বেড়ে রুমিকে ডাকতে এলেন। দরজা ভেতরে থেকে লাগানো দেখে আর বিরক্ত করলেন না। বিয়ের প্রথম বছর দিনরাত কোনো ব্যাপার না। মনে মনে রঙ্গনকে গালি দিয়ে বললেন, ফাজিল ফোলা, মাইয়াডারে দিনও একটু ছাড় দিলি না, এক্কেরে বাপের স্বভাব। ক্লাস শেষে ফেরার পথে ফার্মেসি থেকে একটা প্রেগন্যান্সি কিট কিনল তরি। ব্যাগে ভরে বাড়ির পথে হাঁটা দিল। আহসানকে আগেই কিছু বলা যাবে না, পজিটিভ আসলে বলবে, আল্লাহ না করুক নেগেটিভ আসলে আহসানের মৃদু হলেও মন খারাপ হবে। তরির একদমই ভালো লাগে না আহসানকে ওভাবে দেখতে। বিকেলে আহসান যখন ছেলে মেয়ে পড়ানো শেষে বাইরে গেল, তখনই তরি ব্যাগ থেকে কিটটা বের করলো। কিটে 2 ফোঁটা ইউরিন দিয়ে অপেক্ষা করতে শুরু করলো। 5 মিনিট যেন 5 ঘন্টার মতো লাগলো। আল্লাহর নাম নিয়ে তরি কিটের দিকে তাকালো। এটা কি হলো? কিটে 2 লাল দাগ দেখা যাচ্ছে, তার মানে তরি প্রেগনেন্ট। তরি পেটে হাত রাখলো। এই ছোট পেটে এখন আরেকজন বেড়ে উঠছে। তরিকে আম্মু আর হাসানকে বাবা বলে ডাকবে সে। সত্যি তরি যেন বিশ্বাসই হচ্ছে না। আনন্দেই পুরো ঘরময় সে পায়চারি করতে লাগলো। আহসান ফিরলেই আজ আহসানকে সে সবার প্রথমে বাবুর খবরটা দেবে। যদিও 1 সপ্তাহ ধরে তরির সন্দেহ হচ্ছিল, তাও পিরিয়ডের ডেটের জন্য অপেক্ষা করছিল সে। আহসানের প্রাপ্যটুকু আহসানকে আজ ফিরিয়ে দেবে সে। আনন্দেই চোখটা কেমন চিকচিক করে উঠল তরির। তুবা তরির কোল জুড়ে আবার আসবে তো তরির তুবা। বিকেলে রুমি ঘর থেকে কোনো রকমে বের হলো। রঙ্গনকে কোনো রকমে সরিয়ে উঠে এসেছে সে। কুম্ভকর্ণটা এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। ভাবখানা এমন যেন সে কিছুই বোঝেন না। বিগত কয়েকদিন যাবৎ রুমিকে সারা রাত জ্বালিয়ে খাচ্ছে। রুমির বুকের ওপরে পড়ে পড়ে ঘুমায়। কেন রে বজ্জাত? পুরো বিছানা থাকতে তার বুকে কেন আস্তানা কাটতে হবে? রঙ্গনের অত্যাচারে মাথাটা প্রচণ্ড চড়ে থাকে রুমির। রাতে ঘুমোতে না দিলে পড়া হয়। ক্লাসে লেকচার শোনার সময় ঘুমে সে তাকাতে অবধি পারে না। বাবার বাড়ির নাম তো ভুলতে বসার উপক্রম প্রায়। এতদিন ভাবি যখন বাপের বাড়ি যেত, ভাইয়ের খচখচানি দেখে বেজায় হাসত সে। তরির ওপর খুব রাগ হতো, কেন ভাইকে ফেলে চলে যায় সে। এখন তরির জায়গায় এসে সবটা টের পাচ্ছে সে। পরশু ক্লাস শেষে রঙ্গনকে না পেয়ে বাড়িতে গিয়েছিল সে। মিনিট 10 মাঝে রঙ্গন এসে হাজির। ইচ্ছে ছিল রাতে থাকবার, কিন্তু পাজি বজ্জাত্রার কারণে চলে আসতে হয়েছে। মধুবিবি রুমির দিকে তাকিয়ে তাকিয়ে মুখ টিপে টিপে হেসে বলেছিলেন, বরের আদরে দেখি তোর রূপ বায়া বায়া পড়তাছে রুমি। জামাইরেও বলি হারি, মাইয়াটারে একটু ছাড় দিলেও তো পারে, পুরাই তেনা বানাইয়া দিছে আমার নাতিটারে। রুমি লজ্জায় মাথা তুলে তাকাতে পারেনি। কি লজ্জা! একটু উঠোনে গিয়েও শান্তি নেই। পিছু পিছু গিয়ে দাঁড়িয়ে থাকে। নাহার বেগমের ঘরে গিয়ে একটু গল্প করার সুযোগটাও দেয় না। বারবার ইশারায় এসে রুমিকে ডেকে যায়। রুমি না গেলে এই সেই বাহানায় নাহার বেগমকে দিয়েই রুমিকে ডেকে পাঠায়। এই নির্লজ্জের কারণে রুমির জীবনটা অতিষ্ঠ প্রায়। ছোট বাচ্চা ফিডারের জন্য মায়ের পেছন পেছন যেভাবে ঘোরে, রঙ্গনের অবস্থা হয়েছে তাই। রুমি যেখানেই যাক না কেন, সেখানে গিয়ে রুমির কাজে বাগড়া না দিলে তার চলেই না। রুমি টেবিলে বসে ভাত খেলো। দুপুরের খাবার পেটে গেল বিকেলে। টেবিল গুছিয়ে উঠতেই রঙ্গন এসে হাজির। রুমি কোনো রকমে রঙ্গনকে ভাত বেড়ে দিয়ে কেটে পড়তে চাইল। তার হলো কোথায়? রঙ্গন রুমির হাত চেপে ধরে বলল, একটু খাইয়ে দাও না বউ, তুমি না ভালো বউ, দাও খাইয়ে দাও।
রুমি ভেঙচি কেটে বলল, হাত নিয়ে আপনার নিজের হাত দিয়ে খান, এসব রং ঢং আমি করতে পারবো না। রঙ্গন তখনই খাবার টেবিল ছেড়ে উঠে পড়ল। প্লেটটা রুমির দিকে এগিয়ে দিয়ে বলল, খেতে হবে না আমার তাহলে, খিদে নেই, খিদে মরে গেছে। বাইরে বুলু ঘেউ ঘেউ করছে, ওকে দিয়ে এসে যাও। মুখ ভার খাবার রেখে উঠে পড়ল। প্লেটটা টেবিলের ওপরে রেখে ঘরে চলে গেল। রুমির খুব মন খারাপ হলো এতে। যত যাই হোক, খাবার ফেলে এভাবে কেউ চলে যায়? খাবারের প্লেটটা হাতে নিয়ে ঘরে এলো রুমি। রঙ্গনের শার্টের কলার ধরে কাছে টেনে আনলো। রঙ্গন মুখ ফুলিয়ে বসে আছে। রুমি লোকমা তুলে রঙ্গনের মুখের সামনে তুলে ধরে বলল, হা করুন। রঙ্গন অভিমানী সুরে বলল, খাবো না, খিদে নেই। রুমি চোখ রাঙিয়ে বলল, খাবেন না তো ভাত বাড়ালেন কেন আমাকে দিয়ে? চুপচাপ খেয়ে নিন, নয়তো আপনার ঘাট ধরে সবগুলো ভাত কেলাবো। বলে রঙ্গনের মুখে জোরপূর্বক খাবার পুরে দিল। রঙ্গন এমন একটা ভাব ধরল যেন তার খাবার ইচ্ছে নেই। রুমি তাকে জোর করে ধরে খাওয়াচ্ছে। রুমি তো জানে না এটা রুমির হাতে খাওয়ার জন্যই তারই চাল। রঙ্গনকে খাইয়ে দিয়ে রুমি দুপুরে বের করে রাখা শাড়িটা নিয়ে গোসলখানার দিকে ছুটল। রঙ্গন মনে মনে বদমতলব আঁটতে শুরু করলো। রুমি যখন গোসলখানায় ঢুকবে, কাপড় নিয়ে রুমির পিছু পিছু সেও গোসলখানায় ঢুকে যাবে। রুমির অগোচরে আলমারি থেকে সেও শার্ট আর লুঙ্গি বের করলো। রুমি যেই না গোসলখানায় ঢুকলো, অমনি রঙ্গনও টুপ করে ঢুকে পড়লো। রুমি রাগে কিরমির করতে করতে বলল, কি হলো এটা? বেরিয়ে যান এখনই, এখনই বের হন বলছি। রঙ্গন ওসব কথা গ্রাহ্যই করলো না, উল্টো দাঁত কেলাতে কেলাতে বলল, তোমার সঙ্গে গোসল করবো বউ, মাথায় একটু শ্যাম্পু দিয়ে শরীরটা মেজে দাও তো বউ। রুমিকে ঘৃণায় নাক সিটকে বলল, ছি, আমিও সব পারবো না, আপনি জলদি বের হন। রঙ্গন শার্টটা খুলে গায়ে পানি ঢালো। সাবান আর শরীর মাজনিটা রুমির হাতে দিয়ে বলল, তোমার তুলতুলে হাতটা দিয়ে আমার শরীরটা মেজে দণ্ড করে দাও আমায় রুমি, দাও না বউ। রুমি মিষ্টি হেসে বলল, দিচ্ছি, আগে পিঠে সাবান ডলে দিচ্ছি, আপনি একটু সামনের দিকে ঘুরে দাঁড়ান। রঙ্গন খুশি মনে সামনে ঘুরে তাকাতেই রুমি রঙ্গনের পিঠে ইয়া বড় নখের আঁচড় কেটে দরজা দিয়ে বাহিরে হয়ে পালালো। পালানোর সময় গোসলখানার বাইরে থেকে দরজার সিটকিনি লাগিয়ে লাইটটা বন্ধ করে দিল। বিকাল ছিল বলে গোসলখানায় ভেন্টিলেটর থেকে পর্যাপ্ত আলো ভেতরে আসছিল বলে রঙ্গন এই যাত্রায় বেঁচে গেল। দরজার ওপাশ থেকে বারবার রুমি রুমি বলে চিৎকার করতে লাগলো। রুমির এসব শোনার সময় নেই। খিলখিলিয়ে হাসতে হাসতে সে নাহার বেগমের গোসলখানায় গিয়ে গোসল করলো। আরও এসো রুমির সঙ্গে গোসল করার স্বাদ নিয়ে। একেবারে জন্মে শিক্ষা হয়েছে বদটার। রঙ্গন মনে দুঃখে পানি গায়ে ঢেলে নিজেই গোসল সারতে লাগলো। পাজি মেয়ে এত জোরে তার পিঠে আঁচড় কেটেছে যে পিঠটা তার পানির সংস্পর্শে জ্বলছে ভীষণ। কাজ শেষে আহসান বাড়ি ফিরল রাতে। খিদেতে হাত পা রীতিমতো কাঁপছে তার। আজকে খুব পরিশ্রমের একটা দিন গেল তার। একটু ফুরসত মেলেনি সারাদিনেও। দুপুরেরও ব্যবসার হিসাব মেলাতে গিয়ে একটু বিছানায় শরীরটা এড়িয়ে দেওয়ার সুযোগ মেলেনি। আহসান খাওয়ার সময় তরিকেও টেবিলে ডেকে এনে একসঙ্গে খেলো। আহসান তরিকে ফেলে কখনোই একা খেতে বসে না। আজ তরি সেভাবে রাতে খেতে পারল না। প্রথমত খাবারটা খুব টক আর গন্ধ লাগছে। দ্বিতীয়ত আহসানকে খবরটা দেওয়ার জন্য খুব এক্সাইটেড সে। আহসানের রিয়াকশন কি হবে তা ভেবেই পেটে কেমন সুরসুরি হচ্ছে। খাওয়া দাওয়া শেষে আহসান যখন ঘরে এলো, তরি তখন তার পথ আগলে দাঁড়ালো। লাজুক মুখে হেসে বলল, আপনাকে একটা উপহার দেবো আজ, খুব পছন্দ হবে আপনার। আপনার জীবনের সেরা উপহারও বলা যায়। আহসান কিছু বলার আগেই তরি আহসানের বুকে মাথা রেখে বলল, আমাদের আরেকটা তুবা আসছে আহসান, আপনাকে বাবা বলে ডাকার জন্য কেউ আসছে। আহসান কিং কর্তব্যে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। তরি তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আহসানের কি যে হলো, শক্তপোক্ত আহসান তরিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল, ঠিক যেন ছোট্ট একটা বিড়ালের বাচ্চা। তরি নরম সুরে বলল, আপনার প্রাপ্য আজ আপনাকে ফিরিয়ে দিলাম আহসান। আমার ভুলে আপনি এক সুন্দর সুখ থেকে বঞ্চিত হয়েছিলেন। দীর্ঘদিন অনুতপ্ত হয়ে পড়ে মরেছি আমি। এখন থেকে আর নয়, বাবুর সঙ্গে আনন্দে দিন কাটাবো আমরা। আহসান চোখ মুছে তরিকে আরো শক্ত করে চেপে ধরে বলল, ভুল বলছো তরি,
তুবা তার বরাতের রিজিক নিয়ে এসেছিল। হায়াত শেষ, তাই তুবাও চলে গেছে। তাতে তোমার দোষ কি তরি? আর একটা কথা, তুমি বাবুর কথা 3 মাস না হওয়া অবধি কাউকে বলবে না, বাড়ির কাউকেও না। ফের কোনো অঘটন ঘটলে সবাই তোমাকে দায়ী করবে। আমার খুব খারাপ লাগে তরি, তোমাকে কেউ কষ্ট দিলে আমার দম বন্ধ হয়ে আসে। এরপর তরির গালে, ঠোঁটে আর পেটে কত শত চুমু যে খেয়েছিল আহসান। সারা রাত তরিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদেই গিয়েছে। তরিকে কতবার করে বুঝিয়ে বলো, কিছুতেই কিছু কাজ হলো না। বোকা লোকটা কেঁদেই গেল। বিকেলে দীর্ঘ সময় গোসল করার কারণে রঙ্গনের শরীর কাঁপিয়ে জ্বর এলেও বিছানায় কাঁথা গায়ে দিয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। রুমি রাতে খাওয়ার জন্য ডাকতে এসেছিল। বহু সময় নিয়ে ডাকাডাকি করার পরও রঙ্গন যখন উঠল না, রুমি সন্দেহের বশে কপালে হাত রাখতেই চমকে গেল। নাহার বেগমকে ডেকে আনতেই নাহার বেগম রঙ্গনকেই দীর্ঘ সময় গোসল করার জন্য বকাঝকা করলেন, মাথায় জলপট্টি দিয়ে দিলেন। ভয়ে রুমির মুখ শুকিয়ে গেল। কেন যে সে গোসলখানার দরজাটা বাহির থেকে লাগিয়ে দিয়েছিল। ইস, দরজাটা না লাগালেই পারত। দরজা খুলতে না পেরেই রঙ্গন গরমে বারবার শরীরে পানি ঠেলেছে। নিশ্চিত তাই জ্বর এসেছে। রঙ্গনের জ্বরের ঘরে রাতে তেমন কিছু খেলো না, দুধ রুটি খেয়েই শুয়ে পড়ল। রাতে রুমি লাইট নিভিয়ে বিছানায় যেতেই রঙ্গনের গোঙানির আওয়াজ শুনতে পেল। ভয়ের তো গলায় রুমি বলল, কি হয়েছে আপনার? বেশি খারাপ লাগছে? রঙ্গন গোঙাতে গোঙাতে বলল, শীত লাগছে, জোরে ধরো তো বউ, শক্ত করে ধরবে। অনেক শীত বাইরে, অনেক ঠান্ডা। রুমি সত্যি রঙ্গনকে বুকের সঙ্গে চেপে ধরল। রঙ্গন গুটিসুটি মেরে সারা শরীরের ভর রুমির ওপর ছেড়ে দিয়ে রুমির বুকে মুখ গুজে ঘুমালো। রঙ্গনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে রুমি ঘুমিয়ে গেল। রঙ্গন রুমির বুক থেকে মাথা উঁচু করে রুমির দিকে তাকিয়ে মুচকি হাসল। জ্বর একা একা আসেনি, রঙ্গন জ্বরের গোষ্ঠী শুদ্ধ বংশধরকে ডেকে এনেছে। গোসল শেষে রুমির সবগুলো লাইট অন করে এবং ফ্যান বন্ধ করে ঘরটাকে গরম করেছিল রঙ্গন। রুমি তখন নাহার বেগমের সঙ্গে সংসারের কাজ করছিল। এই ফাঁকে রঙ্গন রান্নাঘর থেকে 4 কোয়া রসুন এনেছিল। গরমের মধ্যে 2 কোয়া করে রসুন 2 বগলে চেপে ধরে গরমের মধ্যে 1 ঘন্টা ফ্যান বন্ধ করে বসেছিল। ফলাফল এই রাতে রুমির আদর সোহাগ সহ বুকে ঘুমানোর সুযোগ। এখন জ্বর ফরে কিছুই হয় না রঙ্গনের। ছোটবেলায় স্কুলে যেতে না ইচ্ছে করলে বগলে রসুন গুজে কড়া রোদের নিচে দাঁড়িয়ে থাকতো রঙ্গন। কমপক্ষে 2 দিন জ্বরের বাহানা দিয়ে স্কুলে যেতে হতো না তার। জীবনে জিততে হলে টেকনিক খাটাতে হয়, টেকনিক। ইহা বলিয়াছেন স্বয়ং রঙ্গন ব্যাপারী। রুমির প্রতি প্রেম তাকে কবি বানিয়ে তুলছে। আজ ঘুম থেকে উঠতে তরির বড্ড দেরি হলো। ভোরের দিকে একবার উঠেছিল সে, তখন আহসান স্কুলে যাবার জন্য তৈরি হচ্ছিল। ঘুমু ঘুমু চোখে আহসানকে দেখে পাশ ফিরে ফের শুয়ে পড়ল তরি। এই ভারী শরীরটা নিয়ে বিছানায় পাশ ফিরতেও তার খুব কষ্ট হয়। 9 মাসে এমনটা হওয়াটা খুবই স্বাভাবিক। রাত হলেই বাবুর লাফালাফি শুরু হয়। সারাদিন দুষ্টুটা শান্তই থাকে, রাতে তরি ঘুমাতে এলেই তার যত দুষ্টুমি শুরু। নড়াচড়া করতে করতে সে নিচের দিকে নেমে যায়, নয়তো হাত পা ছড়ে। আর আহসান যদি ভুলক্রমেও তার পেটে হাত দেয় তবে হয়েছে কাজ। সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে ওঠে দুষ্টুটা। বাবার স্পর্শ এখনই খুব ভালো করে চিনে গিয়েছে। রাতে দুষ্টুটা বেশি বিরক্ত করলে আহসান তেল গরম করে তরির পায়ে মালিশ করে দেয়, পেটও আলতো হাতে মালিশ করে দেয়। পুচকুটা তখনও বাবার স্পর্শ পেয়ে দ্বিগুণ হারে লাফালাফি শুরু করে। শোভা ডাকে ঘুম থেকে উঠে বসলো তরি। শোভা নাস্তা সাজিয়ে তরির জন্য বসে আছেন। তরি কোনো রকমে কষ্ট করে ধরে ধরে বিছানা থেকে নামলো। শরীরে পানি উঠে হাত পা ফুলে গেছে তার। রাতে ঘুমও ভালোভাবে হয়নি। কাল রাতে ছিল অর্কের বিয়ের প্রোগ্রাম। রঙ্গন আর রুমির বিয়ের দিন রঙ্গনের এক কাজিনের সঙ্গে পরিচয় হয়েছিল অর্কের। সেই থেকে প্রণয় এবং শেষে পরিণাম। আপুটা দেখতে ভারী মিষ্টি। তরিকে বারবার করে কাছে ডেকে শরীর স্বাস্থ্যের কথা শুধোচ্ছিল। এই ফুলকো অসুস্থ শরীর নিয়ে তরি একদমই বের হতে চায়নি। পুচকোটা পেটের আসার পর থেকে মধুবেবী সন্ধ্যার পরে তরিকে কোথাও যেতে দেন না। কিন্তু আহসান বাচ্চাদের মতো এমন জেদ ধরল তরি আর বাবুর সঙ্গে না গেলেই সেও যাবে না।
শেষে তরি আহসানের কথা রাখতেই কোনো রকমে একটা শাড়ি পরে বিনুনি বেঁধে চলে গিয়েছে। তখন সাজগোজও করেনি। মাথা ভর্তি ছিল মধুবিবির দেওয়া তেল। মধুবিবি রোজ তরিকে তেল দিয়ে চুল বেঁধে দেন। তরি ওভাবেই আহসানের সঙ্গে অনুষ্ঠানে চলে গেছে। কাল রুমি আর রঙ্গনও এসেছিল। রুমিটা দিন দিন খুব সুন্দর হয়ে যাচ্ছে। রঙ্গনের ভাই খুব আদর যত্ন করে হয়তো। দিলশান আর সৌম্য কাল এসেছিল। দিলশানের কোলে খুব আদুরে একটা মেয়ে বাবু ছিল। একেবারে মায়ের চেহারা পেয়েছে মেয়েটা। বয়স তার 4 মাস। দিলশান আর সৌম্য মিলে বাবুর নাম রেখেছে কিয়ারা। তরিকে দেখেই কেমন মিটমিট করে হাসছিল। তরিকে নিজেকে সামলাতে পারেনি। ভারী শরীরে এই তুলার বস্তাকে কোলে তুলতেও তার কষ্ট হয়েছিল। তবুও সে কোলে তুলে খুব করে আদর করেছিল কিয়ারাকে। সৃষ্টিকর্তা সবকিছু ঠিকঠাক রাখলে দিলশানের মতো একটা পুচকু তাকেও দেবে। বারবার করে বাবুটার গালে কপালে চুমু খাচ্ছিল তরি। তার বাবুটা কবে আসবে? টেবিলে বসে তরি কোনো রকমে নাস্তা সারলো। চেয়ারে হেলান দিয়ে বসে সোজা হয়ে বসতে খুব কষ্ট হয় তার এখন। টেবিলে সাজানো হরেক রকমের আচার। কিছু বানিয়েছেন মধুবিবি, আর কিছু বানিয়েছে নাহার বেগম। বানিয়ে এগুলোকে রুমির হাতে তরির জন্য পাঠিয়েছেন। রুমি মাঝে এসে থেকেছিল 2 দিন। তাও সন্ধ্যার পর এসে রঙ্গন ভাই খুব জ্বালাতন করেছেন। আহসানে জোরাজোরিতে রুমিকে নিয়ে যাবার সাহস করেননি। রুমি বারবার তরির পেটে হাত রেখে বাবুকে অনুভব করতে চাইতো। দুষ্টুটা ধুমধাম পপির হাতে লাথিও বসিয়ে দিয়েছিল। তরি পরে বাবুকে খুব করে বকেছে। ফুপি কত আদর করে বাবুনকে, বাবুনটা ফুপিকে বোঝেই না। তরি চেয়েছিল সকালে খেয়ে দিয়ে পড়তে বসবে, তার হলো কোথায়? পেটে আর কোমরে কেমন চিনচিনে ব্যথা। তরি বিছানায় গিয়ে শুয়ে পড়ল সোজা। এই ভারী শরীর নিয়ে রোজ ক্লাসে যাওয়া খুব কষ্টসাধ্য কাজ। তাই সপ্তাহে 2 দিন করে ক্লাসে যায় সে। পেটে ব্যথায় তরি পাশ ফিরে শুয়ে পড়ল। শরীর কেমন দরদর করে ঘামছে। একটু ঠান্ডা পানি দিয়ে গোসল করলে কেমন হয়? তরি বিছানা থেকে নামতে গিয়ে বিপত্তি বাঁধালো। তার পানি ভাঙতে শুরু করেছে। তরি ব্যথায় চিৎকার করে শোভাকে ডাকলো। শোভা আর মধুবিবি দৌড়ে এসে দেখলো তরির পানি ভাঙছে। তরি পেট ধরে চিৎকার করতে শুরু করলো। মধুবিবি তরিকে ধরে বিছানায় শুয়ে দিয়ে শোভাকে বললেন, আহসানের মা, তাড়াতাড়ি আহসানরে ফোন করো, তাড়াতাড়ি বাড়ি আসতে কও। ওর প্রসব বেদনা শুরু হইছে, পানি ভাঙতাছে সমানে, তাড়াতাড়ি ডাক্তারখানায় নিয়ে যাইতে হবো। ব্যথায় তরির মুখ নীল হয়ে গেল। শোভা দ্রুত আহসানকে ফোন দিলেন। মাজদাক সারোয়ার মাল কিনতে শহরে গিয়েছেন। রাত ছাড়া কোনোভাবেই ফেরা সম্ভব নয়। আহসান তখন পরীক্ষার হলে গার্ড দিচ্ছিল। বাচ্চাদের অর্ধবার্ষিকী পরীক্ষা চলছে। তরির খবর শুনে সে আতঙ্কে ছুটোছুটি করতে লাগলো। স্কুলে ভিজিটর এসেছে। এই অবস্থায় আর্জেন্ট ছুটি ম্যানেজ করাটাও রিস্কি। চাকরি যাক চুলোই, তরির কাছে যাওয়াটা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আহসান হন্য হয়ে ছুটির জন্য দৌড়াদৌড়ি করতে লাগলো। গত 1 ঘন্টা যাবৎ আহসানের আসার কোনো নাম নেই। তরি ব্যথায় চিৎকার করে কেঁদেই যাচ্ছে। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। মধুবিবি অতিষ্ঠ হয়ে শোভাকে বললেন, চুলায় শাক সিদ্ধ করার পানি বসাইছিলা না? শাক পরে সিদ্ধ দিও। বালতিতে কইরা গরম পানিটা নিয়ে আসো। সাথে পরিষ্কার একটা কাপড় আনবা, একটা ব্লেডও আইনো মনে কইরা। শোভা আতকে উঠে বললেন, কি করবেন আম্মা এসব দিয়ে? আহসান তো আসছেই, একটু ধৈর্য ধরুন না আম্মা। মধুবিবি তরির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোমার পোলা গত 1 ঘন্টা যাবৎ আসতেই আছে। মাইয়াডারে কতক্ষণ ধরে ফালাইয়া রাখবা এমনি? তোমারে যা কইছি তাই করো, একটু চেষ্টা কইরা দেখি, হইলে হইব, না হইলে নাই। উচ্ছ্বাসও তো আমার হাতেই হইছে। শোভা মধুবিবির বলে দেওয়া জিনিসগুলো জোগাড় করে দিলেন। মধুবিবি ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছেন। তরিকে বারবার করে বলছেন, মাগো, তুমি জোরে চাপ দাও, আল্লাহর নাম নিয়ে চাপ দাও, আল্লাহ সব ঠিক কইরা দিব। তরি মাঝে একবার জ্ঞান হারিয়ে ফেলেছিল। ব্যথার তীব্রতায় তার জ্ঞান এসেছে কোনো রকমে। মধুবিবির কথা মতো শরীরের সমস্ত জোর দিয়ে সে চেষ্টা করতে লাগলো, হচ্ছে না। একটা সময় পর তরি বুঝতে পারলো সে আর পারছে না। শেষবার চেষ্টা করে সে বড় বড় দম নিতে লাগলো। বারবার বড় বড় ফু দিয়ে ব্যথা সামলানোর চেষ্টা করতে লাগলো। তখনই ঘটল এক মিরাকেল। চিকন মিহি সুরে একটা বাচ্চার কান্না শুধু কানে গেল তরির। রক্তক্ষরণ ও মানসিক ধকল সামলাতে না পেরে তরি জ্ঞান হারালো।
মধুবিবি বাচ্চাটাকে সাবধানে বের করে দেখলেন এটা একটা ছেলে বাবু। মধুবিবি আস্তে করে বাচ্চাটার পিঠে চাপড় মারতেই ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল সে। কত শত অভিমান নিয়ে যেন সে পৃথিবীতে এসেছে। ঠোঁট দুটো হয়েছে একেবারে বাবার মতো। অনেক চেষ্টার পর 1 ঘন্টা পর ছুটি ম্যানেজ করতে পারল আহসান। গার্ডের দায়িত্ব আরেকজনকে বুঝিয়ে দিয়ে আসতে আসতে লাগলো আরও আধা ঘন্টা। ভয়ে হাত পা উভয় কাঁপছে আহসানের। কি যে হচ্ছে তোরে ঠিক থাকলেই হয়। বাড়িতে ঢুকতেই বাচ্চার কান্নার স্বর শুনতে পেয়ে থমকে গেল আহসান। ড্রয়িং রুমে বড় ছড়ানো বালতিতে একটা ছোট বাবুকে গোসল করাচ্ছে মধুবিবি। আহসানের শরীরে রোম দাঁড়িয়ে গেল। বাবুটাকে তার আর তরির বাবু? পরক্ষণেই মাথায় এলো তরি কোথায়। আহসান দৌড়ে ঘরের দিকে ছুটে গেল। মধুবিবি বাবুটাকে পরিষ্কার করতে করতে বললেন, কেমন বাপ তোর, দেখ বাবু তোর দিকে ফিরেও তাকালো না। বাচ্চাটা এত সব বুঝলো না। তার খিদে পেয়েছে চিৎকার করে সে সেটাই জানান দিতে লাগলো। শোভা তরির জামা কাপড় পাল্টে দিয়েছে। মেয়েটা বেহুশের মতো ঘুমোচ্ছে। আহসান তরিকে দেখেই দৌড়ে গিয়ে তাকে ওঠাতে চাইল। বারবার করে বলল, হ্যাঁ তরি, কি হয়েছে তোমার? চোখ খোলো না তরি, ওঠো না। রাগ করেছো? ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ভুল হয়ে গেছে আমার লক্ষ্মীটি। শোভা আহসানকে ফিসফিস করে বলল, ওকে বিরক্ত করিস না, একটু বিশ্রাম নিতে দে। একটু আগে যা ধকল গেল, রক্ত তো কম যায়নি শরীর থেকে। সর তুই, নিরিবিলি একটু ঘুমাক মেটা। আহসানের মন সায় দিল না। তরির পাশ থেকে সে উঠলই না। প্রচণ্ড অনুতাপে ভুগছে সে। তরির জীবনের যেই মুহূর্তে সবচেয়ে বেশি তাকে প্রয়োজন ছিল সেই সময়ে পাশে থাকতে পারেনি সে। কিভাবে মাপ করবে নিজেকে সে? রুমি আজ ক্লাসে যায়নি। কি জানি সকালে ঘুম থেকে উঠে ক্লাসে যেতে একদমই ইচ্ছে হয়নি। এমনিতে কখনো সে বিনা কারণে ক্লাস মিস করে না, তবে মাঝে মধ্যে একটু ফাঁকিবাজি করে আর কি। আর এসব বাজে অভ্যাস হয়েছে তার রঙ্গনের সঙ্গে থেকে থেকে। নিজেও একটা বদ, রুমির মাথায়ও কী সব বদ বুদ্ধি ঢোকাচ্ছে আজকাল। রঙ্গন কাল রাতে ছোট্ট মাছ এনেছে। রাতে কাটা হয়নি বিধায় রুমি দুপুরে সেগুলো নিয়ে বসলো। আজকের রান্না শেষ তার। মাছগুলো কালকে আলু কুচি করে তার সঙ্গে ঝোলের মতো করে রাঁধবে রুমি। রঙ্গন স্কুল থেকে ফিরেই দেখলো রুমি রান্নাঘরে মাছ কাটছে। বারবার রান্নাঘরের আশেপাশে ঘুরোঘুরি করতে লাগলো সে। রুমিটা কি যে বোকা, বর কাজ থেকে বাড়ি ফিরলে ঘরের দিকটা একটু এলে কি হয়। সারাদিন শুধু সংসারের কাজ নিয়ে পড়ে থাকে। এদিকে রঙ্গন যে বউয়ের ভালোবাসার অভাবে শুকিয়ে মরছে সেদিকে একটুও খেয়াল নেই। রঙ্গন এবার রান্নাঘরে রুমির সামনে গিয়ে বসে বলল, তাড়াতাড়ি কাজ শেষ করে ঘরে এসো, আমার দরকারি একটা কাজ আছে তোমাকে দিয়ে। রুমি বেশ ভালো করেই জানে এই কথার মানে। মাছ কুটতে কুটতে সে বলল, পারবো না, অনেক মাছ, কুটতে সময় লাগবে। রঙ্গন আর অপেক্ষা করলো না। আরেকটা বটি নিয়ে এসে রুমির সঙ্গে মাছ কুটতে বসে গেল। যত দ্রুত মাছ কোটা শেষ হবে তত তাড়াতাড়ি বউটাকে ঘরে নিয়ে আদর সোহাগ করতে পারবে সে। এভাবে সত্যি মাছ খুব তাড়াতাড়ি কাটা শেষ হয়ে গেল। রুমি বটিগুলো ধুয়ে রাখার সময় হঠাৎ নাহার বেগম দৌড়ে এসে বললেন, বউ তাড়াতাড়ি বাইর হও, তোমার আম্মায় ফোন দিছিল, তোমার ভাবির একটা ফোলা হইছে। রুমি চমকিত হয়ে কথা বলতে ভুলে গেল। সে ফুপি হয়েছে, বাবু এসেছে, বাবু। তরির জ্ঞান ফিরল ভর দুপুরে। তরি কোনো রকমে চোখ মেলে তাকাতেই দেখল আহসান চিন্তিত মুখে তার দিকে তাকিয়ে আছে। তরি তৎক্ষণাৎ বলল, বাবু কোথায়? আমাদের আমাদের বাবু। আহসান নিজের কোলে থাকা বাবুটাকে তরির কাছে দিয়ে বলল। তরি কোনো রকমে বাবুকে কোলে নিয়ে কেঁদে ফেল। আহসানেরও সন্তানের মুখ দেখে চোখ ভিজে গেল। তাদের তুতুন। তরি আর সে মিলে ঠিক করেছিল বাবুর মেয়ে হলে নাম রাখবে তুবা, আর ছেলে হলে নাম রাখবে তুতুন। তুতুন খিদের তাড়নায় আঙুল মুখে ঢুকিয়ে সমানতালে আঙুল খেয়েই যাচ্ছে। শোভা এসে তরিকে বাবুকে খাওয়াতে সাহায্য করলেন। প্রথমে খুব কষ্ট হচ্ছিল খাওয়াতে, এরপর ব্যথা আস্তে আস্তে কমে এলো। খাওয়া শেষে তুতুন চোখ বুজে ঘুমিয়ে পড়ল। একেবারে যেন ছোট্ট একটা পুতুল। গালগুলো কি লাল টুকটুকে, নাকটা আবার হয়েছে তরির মতো। মধুবিবি এসে আহসানকে বললেন, পোলা হইছে, আজান দিবি না আহসান? উঠে দাঁড়া, আজান দে বাবুর কানে।
আহসান আলতো হাতে বাবুকে কোলে তুলে বাবুর কানে আজান দিল। এরকম সুন্দর অনুভূতি আর নেই। রোজ একবার করে সন্তানের কানে আজান দেওয়ার প্র্যাকটিস করতো আহসান। আজ বোধহয় স্বপ্নটা সত্যি হলো। আজান শুনে তুতুন কেমন নড়ে চড়ে উঠল। সে শুনেছে বাবার দেওয়া আজান। রঙ্গন রুমিকে সঙ্গে করে তাড়াহুড়ো করে এই বাড়িতে এলো। খুশিতে যেন কেমন পাগল পাগল লাগছে। বাড়িতে ঢুকে হাতটা ধুয়েই বাবুকে কোলে নিল সে। বাবুর টুকটুকে লাল গালে অসংখ্য চুমু খেয়ে লাল করে দিল। রঙ্গন পাশ থেকে বাবুর আঙ্গুলগুলো নিয়ে খেলা করতে করতে বলল, নাম কি বাবুর? রুমিকে বাবুর চুলে বিলি কেটে দিতে দিতে বলল, ডাক নাম তুতুল। ভালো নাম এখনো ভাইয়া ভাবি ঠিক করেননি। রঙ্গন বাবুটার দিকে হা করে তাকিয়ে রইল। কি সুন্দর! কবে সে বাবা হবে? এরকম একটা পুতুলের মতো বাবু রুমির কোলেও আসবে। রঙ্গন আদুরে গলায় রুমিকে বলল, চলো না রুমি, আমরা একটা বাবু নিয়ে আসি। এরকম ছোট্ট একটা বাবু। তোমার কিছু করতে হবে না, আমি সব করে দেব। তুমি এনে দাও না বাবু রুমি। রুমি মস্করা করে বলল, আছে তো আমাদের বাবু। আপনি না আমার টুকটুকির বাবা? রঙ্গন মেয়ের কথা শুনে রুমিকে ভেঙচি কাটল। ঘটনার সূত্রপাত হয়েছে 1.5 মাস আগে। ক্লাস শেষে রুমিকে নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় এক বিড়াল ছেনা পেয়ে সেটাকে ঘরে তুলে এনেছে রুমি। সেটা নিয়ে আদি খেতার শেষ নেই। সারাদিন ওটাকে কোলে করে নিয়ে বসে থাকে। নাম দিয়েছে আবার টুকটুকি। সারাদিন টুকটুকির বাবা বলে রঙ্গনের মাথা খায়। রঙ্গনের ইচ্ছে হয় টুকটুকিকে বাইরে ফেলে দিয়ে আসতে। নেহাতি রুমির এত মায়া দেখে সে আর তা করতে পারে না। বজ্জাত মায়ের বজ্জাত মেয়ে। সুযোগ পেলেই রঙ্গনকে টার্গেট করে রাখে টুকটুকি। ধুমধাম কামড় দিয়ে দৌড়ে পালায়। রুমির মতো সেও রঙ্গনকে 2 পয়সার দাম অবধি দেয় না। রঙ্গন মুখ ভোতা করে বলল, আমার নিজের একটা বাবু লাগবে। তোমার বিড়ালের বাচ্চা নিয়ে তুমি বসে থাকো, যাও। আমার বাবুর সব কিছু আমি দেখাশোনা করব। রুমি তুতুনের হাতে চুমু খেতে খেতে বলল, আচ্ছা, তাহলে আমাদের বাবু হলে আমরা তুতুনের সঙ্গে নাম মিলিয়ে রাখবো, হ্যাঁ? রঙ্গন ভ্রু কুচকে বলল, আমার বাবুর নাম আমি রাখবো। আমার বাবুর নাম হবে সৈয়দ কামাল উদ্দিন জামাল চৌধুরী বিন সুলতান ইবনে আব্দুল মোজাহিদ দেওয়ান ব্যাপারী। রুমি নামের বহর শুনে ঝটকা খেল। এত বড় নাম ডাকতে গিয়ে মানুষ অক্কা পাবে। এই আধা পাগলটাও বলিহারি। নাম রাখার কি ছিরি, ছে। সন্ধ্যাবেলা বাবুকে খাওয়ানো মাত্রই সে ঘুমিয়ে গেল। রুমি আর রঙ্গন একটু আগে চলে গেছে। আহসান তখন ঘরে এলো। তার দুহাতে তুতুনের জন্য কেনা নিত্য প্রয়োজনীয় সামগ্রী। আগেরবারের দুর্ঘটনায় এবারে আগে থেকে বাবুর জন্য কিছুই কেনা হয়নি। তাড়াহুড়ো করে সব কেনা হলো। আহসান বিছানায় এসে তুতুন আর তুতুনের আম্মুর মাথায় চুমু খেলো। ঘুমন্ত তুতুনকে তরির কোল থেকে সরিয়ে নিচে কোলে তুলে নিল। তরির দিকে তাকিয়ে আহত সুরে বলল, আজকের দিনটার জন্য কখনো নিজেকে মাফ করতে পারবো না তরি। তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাতেই তোমার পাশে থাকতে পারলাম না। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিছুতেই পারলাম না। আমাকে ক্ষমা করে দিও পারলে তরি। তরি আহসানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আপনি চেষ্টা করেছেন, পারেননি। রিজিকে যা ছিল তাই হয়েছে। আপনাকে কেন অকারণে দোষ দেব? আপনারও তো কাজ আছে। আপনি কাজ করেন, আমার আর তুতুনের জন্যই তো করেন। আমি আপনার উপরে রাগ করিনি তুতুনের বাবা। আর তুতুনও বলেছে বাবাকে সে খুব ভালোবাসে। বাবার উপরে তুতুন রাগ করতেই পারে না। আহসান তুতুনের দিকে তাকিয়ে চোখ মুছল। কি ছোট ছোট হাত তার, নরম গোলগাল মুখ, চেহারায় আবছা তরির মতো একটা আদল। গায়ের রংটা তরি কিংবা তার কারোর মতোই হয়নি, হয়েছে দাদার মতো ধবধবে ফর্সা। আহসান তুতুনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি আমার জীবনে ফুল হয়ে এসেছিলে তরি। ফুলের বিপরীতে কখন যে তুমি আমার জীবনটাকে মস্ত ফুল বাগানে পরিণত করলে কে জানে। কখন করলে এই কাজ তরি? তরি নত মুখে লজ্জায় মাথা নামিয়ে ফেল। তবে কি সে ফুল হতে পারে? সে যদি ফুল হয় তবে আহসান মালি। আম্মু বাবার প্রেমালাপের মাঝে তুতুন জেগে উঠল, কিন্তু একটুও কাঁদল না। ড্যাব ড্যাব করে তাকিয়ে হাতখানা মুখে পুড়ে আম্মু আর বাবার কথা শুনতে লাগলো। ভাবখানা এমন যেন সে সব বোঝে, দুষ্টু একটা।